रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे। आज 22 ফেব্রুয়ারি 2025 শনিবার। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমরা অম্বিকা কালনা ভ্রমণে যাচ্ছি। আমার স্ত্রী মা অম্বিকাকে পুজো দেবে বলে মানত করেছিল, সেই উদ্দেশ্যেই আজকে পুজো দেওয়ার জন্য আমরা কালনা যাচ্ছি এবং তার সঙ্গে বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখব। আমার বাইকটা এইখানে পাংচার হয়ে গেছে। এইটা STK রোড বা আসাম রোড আর খামারগাছি। আমি এইখানেই একটা গ্যারেজ দেখে এখন আমি আমার বাইকটা পাংচারটা সারিয়ে নিচ্ছি। গ্যারেজের পাশেই এই চায়ের দোকানটা থেকে আমি আর আমার স্ত্রী একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আমার বাড়ি চুঁচুড়া থেকে অম্বিকা কালনা দূরত্ব 50 কিলোমিটার। গুগল অনুযায়ী সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। চলুন তাহলে পাংচারটা সারানো হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। গিয়ে প্রথমে ফলমূল কিনবো। আমরা রাস্তার ধারে একটা ফলের দোকান দেখে দাঁড়িয়ে গেলাম। এখান থেকে আমরা 5 রকমের গোটা ফল নিয়ে নেব। না না পুজো দেবো কমলা নেই তাই ঠিক আছে, কমলা ছেড়ে দিন। আপনি কলা দিন একটা ভালো দেখে, একটাই দিন। কত করে কলা? 5 টাকা। মৌসুমি দিয়ে দাও, আর কি করবে? ফলগুলো রাখো নিচে, বসো না, বসে নিয়ে নাও ফলগুলো, সাজিয়ে নাও। হ্যাঁ এক জায়গাতে ফলটা মিষ্টিটা হ্যাঁ একটু জল ছিটিয়ে দাও, গঙ্গা জল। না না এখানে বাতি হয়েছে, দুটো বাতি ঠিক আছে। আমরা এখন কালনার সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে রয়েছি। এইটাই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের গেট। উপরে একটা সিংহ রয়েছে। গেটের দুপাশে অনেক ডালার দোকান রয়েছে। আপনারা এখান থেকে পুজোর ডালা কিনে নিতে পারেন। পুজোর সামগ্রী যা যা লাগে সবই এখানে পাবেন। এইবারে আমরা মন্দিরের ভেতরে চলুন প্রবেশ করি। 5 ধাপ সিঁড়ি পেরিয়ে শ্বেত পাথরে বাঁধানো খুব সুন্দর মন্দির চত্বর। এইটাই
মা সিদ্ধেশ্বরী মন্দির, জোড়বাংলার মন্দির। মন্দির চত্বরে 3টে 8চালা শিব মন্দির আর একটা নতুন মন্দির রয়েছে। 1741 খ্রিস্টাব্দে মহারাজা চিত্তসেন এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটা খুবই প্রাচীন এবং কালনা শহরে এনার নাম থেকেই অম্বিকা কালনা নাম হয়েছে। মন্দিরের সামনেই এইখানে একটা হাঁড়িকাঠ রয়েছে, কথিত আছে এখানে আগে নাকি নরবলি হতো। আর আজকে শনিবার বলে দেখুন মন্দিরে কত ভিড়। আর এইখানে 1 2 3 3টে 8চালা শিব মন্দির আর এই একটা নতুন শিব মন্দির। এই হাঁড়িকাঠের সামনেই সবাই ধূপবাতি জ্বালাচ্ছে। এইখানে সব ধূপবাতি জ্বালিয়ে মাকে দেখাচ্ছে। আজকে শনিবার বলে বেশ লাইন পড়েছে। আর আপনারা কালনা কিভাবে আসবেন, সব থেকে সহজ উপায় হলো হাওড়া, শিয়ালদা বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনা পৌঁছানো যায়। সেখান থেকে আপনারা একটা শেয়ার টোটো করে 10 টাকা ভাড়া নেবে, সোজা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পৌঁছে যাবে। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কাছাকাছি 3টে ঘোরার জায়গা রয়েছে। সিদ্ধেশ্বরী কালী মন্দির অম্বিকা কালনা যার নামে নামাঙ্কিত, ঠিক মন্দিরের সামনে ছোট মায়ের মন্দির আর একটুখানি এগিয়েই অনন্ত বাসুদেব মন্দির। এই 3টে আপনারা পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন। এখানে 4টে শিব মন্দির নয় 5টা শিব মন্দির আছে। চলুন তাহলে আমরা ওই 5টা শিব মন্দিরে শিবলিঙ্গগুলোকে একটু দর্শন করে নিই। মন্দিরে ভিড় এবার একটু কমে এসেছে। এই মন্দিরগুলোতে একটা মন্দিরে দেখুন 2টো শিবলিঙ্গ রয়েছে, তার পাশের থেকেও 2টো শিবলিঙ্গ। আর শিবলিঙ্গগুলো কালো পাথরের। আর এই 2টো মন্দিরের মাঝখানে আর একটা ছোট শিবলিঙ্গ রয়েছে। আর প্রথমটায় একটা কালো বড় শিবলিঙ্গ। এই পাশেই হচ্ছে এটা তুলসী মঞ্চ, খুব সুন্দর। এই এবারে আমরা নতুন মন্দিরটায় দেখি, এখানেও কালো শিবলিঙ্গ রয়েছে। এখন ভিড় একটু কমে যাওয়াতে আমরা লাইন দিয়ে দিলাম মাকে পুজো দেব বলে। চলুন, এই দেখুন মন্দিরের গর্ভগৃহের মাথায় 2টো সিংহ রয়েছে। আমরা এবারে আস্তে আস্তে মাকে দর্শন করি আর পুজো দিই। আপনারাও দেখুন তাহলে মাকে। মা নিম কাঠের তৈরি, 4.5 থেকে 5 ফুট উচ্চতা হবে, অপূর্ব সুন্দর। জয় মা। মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। আমরা পুজো দিলাম। মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যেই আমরা আজকে কালনা এসেছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে গেছি। ঠিক মন্দির চত্বরের সামনেই ছোট মায়ের মন্দির রয়েছে। আমরা এই ছোট মাকেও দর্শন করব, প্রণাম করব, প্রণামী দেব। চলো তাহলে ভেতরে ঢুকে ছোট মাকে দর্শন করে নিই। ইনিও বেশ প্রাচীন মা। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই মা অম্বিকাকে দর্শনের পর এই ছোট মাকেও দর্শন করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমরাও ছোট মাকে দর্শন করলাম, প্রণাম করলাম, খুব ভালো লাগলো। ওই সামনে সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে সামান্য এগিয়ে এসেই অনন্ত বাসুদেবের মন্দির রয়েছে, গঙ্গাধারের দিকে একটুখানি এগিয়েই। চলুন তাহলে আমরা এবারে অনন্ত বাসুদেব মন্দিরটা দর্শন করি। সামনে কটা সিঁড়ি দিয়ে, এইটাই প্রবেশদ্বার। সামনে বাঁধানো চাতাল রয়েছে আর ঠিক এই চাতালের বাঁ হাতেই এখানে একটা বড় গোশালা রয়েছে। সেখানে অনেকগুলো গোমাতাও রয়েছে, আমরা সেটা দেখলাম। আর মন্দিরের সামনেই একটা প্রাচীন নাট মন্দির রয়েছে। আর নাট মন্দিরের সামনেই 8চালার খুব বড় অনন্ত বাসুদেবের মন্দির, খুব সুন্দর এই মন্দিরটি। 1754 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ তিলকচাঁদ এই মন্দিরটি নির্মাণ করেন। ত্রিখিলান এই মন্দিরে অল্প টেরাকোটার কাজও রয়েছে। চলুন তাহলে মন্দিরের গর্ভগৃহে অনন্ত বাসুদেবকে আমরা দর্শন করি। খুব সুন্দর
একটা বড় কাঠের সিংহাসনের উপরে সম্মুখে অনন্ত বাসুদেব অধিষ্ঠান করছেন। আর এখানে জগন্নাথ দেব রয়েছেন, রাম সীতাও রয়েছে। খুব সুন্দর, অপূর্ব সুন্দর লাগলো আমাদের অনন্ত বাসুদেবকে দর্শন করে। আপনারা আসলে অবশ্যই এই অনন্ত বাসুদেবের মন্দির এবং বিগ্রহ দর্শন করবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। অনন্ত বাসুদেব মন্দির থেকে মাত্র 200 মিটার দূরে এই গোপালজি মন্দির। এখন আমরা চলে এসেছি। ভারতবর্ষের যে 25 চূড়ার 5টি মন্দির আছে তার মধ্যে এই গোপালজি মন্দির অন্যতম। চলুন তাহলে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে পুরো মন্দিরটা দেখি। এইটাই গোপালজি মন্দির, এটায় 25টা চূড়া রয়েছে। মন্দিরের প্রবেশদ্বারের দুধারে দুটো আটচালার শিব মন্দির রয়েছে। আমরা সেই আটচালার শিব মন্দির দুটো দেখলাম। ভেতরে ছোট্ট কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে, খুব সুন্দর লাগলো। আপনারা আসলে দেখবেন। আর তার পাশেই একটা খুব সুন্দর তুলসী মঞ্চ। এই মন্দিরটি বর্ধমানের মহারাজা তিলকচন্দ্রের আমলেই নির্মিত হয়। ভারতবর্ষের যে 25 চূড়াযুক্ত মন্দির যে 5টি আছে তার মধ্যে 3টি কালনাতে অবস্থিত। তার মধ্যে এই গোপালজি মন্দির অবশ্যই অন্যতম। চলুন ভেতরে যাই এবং এই মন্দিরের গাত্রে যে অপূর্ব টেরাকোটার কাজ আছে সেইটা খানিকটা আমরা দর্শন করি। আমি জানি না আমার এই পুরনো মোবাইল ক্যামেরায় কতটা ছবি আসবে, কিন্তু খালি চোখে এখনো অপূর্ব সুন্দর লাগছে। এইটা মন্দিরের সামনে দেখুন, প্রত্যেকটা থাম সুন্দর কাজ করা। আর মন্দিরের ভেতরে গর্ভগৃহে গোপালজি বসে আছে, দুপাশে দুটো রাধা কৃষ্ণ আমরা দেখলাম। আপনারা যদি কালনা আসেন তাহলে অবশ্যই এই গোপালজি মন্দির দর্শন করবেন, দেখবেন খুব ভালো লাগবে। গোপালজি মন্দির থেকে মাত্র 600 মিটার দূরে আমরা এখন চলে এসেছি ব্রহ্মবাড়ি বা পাতাল গঙ্গা দর্শন করতে। শ্রী শ্রী নামব্রহ্মজিউ মন্দির বা শ্রী শ্রী ভগবান দাস বাবাজি আশ্রম, আমরা এখানেই এখন এসেছি। এটা পুরো ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করব। ভগবান দাস বাবাজি একজন কৃষ্ণ ভক্ত, রাধাকৃষ্ণের ভক্ত ও সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি রোজ গঙ্গায় স্নান করে হরে কৃষ্ণ নাম এবং রাধাকৃষ্ণর সেবা করতেন, পুজো করতেন। বয়সকালে তিনি আর গঙ্গায় স্নানে যেতে পারতেন না। এতে তিনি খুব মনে মনে কষ্ট পেতেন এবং তিনি মনস্থির করেন তিনি গঙ্গা স্পর্শ না করে পুজো করতেন না বলে তিনি আর দেহ রাখবেন না। কিন্তু দৈবাদেশ হয়, মা গঙ্গা স্বয়ং তার আশ্রমে প্রকট হবেন বলেন এবং সেই মতো আশ্রমেরই মাটি ফুঁড়ে জল নির্গত হতে থাকে এবং সেই জলের রং গঙ্গার জলের মতো ঘোলাটে। এখানে জোয়ার ভাটার সময় জল কমা বাড়া হয়। এই সেই পাতাল গঙ্গা। পরে রাজারা এই কুয়োটাকে ভালো করে বাঁধিয়ে দেয়। আমরা এই পাতাল গঙ্গা দেখলাম। আপনারা আসলে অবশ্যই এই পাতাল গঙ্গা দর্শন করবেন। এই আশ্রমটা খুব সুন্দর। এখানে ভগবান দাস বাবাজির নানা ছবি আছে, পতিত আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এইখানে এসেছিলেন ভগবান দাস বাবাজির সঙ্গে সাক্ষাৎ করতে। আর এইটা হচ্ছে ভগবান দাস বাবাজির সমাধি মন্দির। খুব সুন্দর লাগলো আমাদের এখানে এসে। ব্রহ্মবাড়ি থেকে 180 মিটার দূরে রাজবাড়ি।
আর 108 শিব মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এইবারে আমরা প্রথমে রাজবাড়ির কমপ্লেক্সটা ঘুরে দেখে নিই। আমরা এখন চলে এসেছি কানলা রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরে। এই কমপ্লেক্সের ভিতরে অনেকগুলো সুন্দর সুন্দর পোড়ামাটির কাজ করা মন্দির আছে এবং এই কমপ্লেক্সের ভেতরেই দুটো 25 চূড়ার মন্দির রয়েছে। আমরা সেগুলো সব ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। প্রথমেই রাজবাড়ির কামান এখানে রয়েছে, আমরা সেটা দেখলাম। তারপর একটু এগিয়েই বাঁ হাতে প্রতাপেশ্বর শিব মন্দির। (1849) সালে রাজা প্রতাপচাঁদের স্ত্রী পেয়ারী কুমারী দেবী স্বামীর স্মৃতির উদ্দেশ্যে এই উড়িষ্যার রেই দেউলের আদলে এই মন্দিরটি নির্মাণ করেন। দেয়ালে অপূর্ব টেরাকোটার নকশা করা, খুব সুন্দর লাগলো। চলুন গর্ভগৃহে একটু শিবলিঙ্গকে দর্শন করি। ভিতরে কালো পাথরের খুব বড় একটা শিবলিঙ্গ রয়েছে, আর এর দেয়ালে অসংখ্য টেরাকোটার কাজ, রামায়ণ মহাভারত তখনকার সামাজিক চিত্র সমস্ত বর্ণিত হয়েছে। আর সামনে এইটা রাসমঞ্চ। আমাদের প্রতাপেশ্বর শিব মন্দির দেখা হয়ে গেল। এইটা ছাদবিহীন রাসমঞ্চ। সেই সময় এখানে রাস উৎসব হতো। রাসমঞ্চের সামনেই রয়েছে লালজি মন্দির আর গিরি গোবর্ধন মন্দির। আমরা সেইটা এবারে দর্শন করব। চলুন, এইটাও খুব সুন্দর। প্রথমেই একটা বেশ বড় নহবতখানা রয়েছে, আমরা সেইটা দেখলাম। আর এই নহবতখানার পাশেই একটা কাঠের পালকি রয়েছে, আমরা সেটাও দেখলাম। 1749 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী এই লালজি মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি 25 চূড়ার মন্দির। সামনেই একটা বিরাট চারচালার, বাংলার চারচালার নাট মন্দির রয়েছে। এইটা তুলসী মঞ্চ, খুব সুন্দর। আমরা এবারে এইখানে জুতো খুলে নাট মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর এইটা অদ্ভুত গিরি গোবর্ধন মন্দির, আমরা সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। চলুন তাহলে এবারে ভিতরে গিয়ে আমরা লালজিকে দর্শন করি। গর্ভগৃহে অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে, আমরা সেটাও দর্শন করলাম। এই কৃষ্ণ বিগ্রহ নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে। চলুন আপনাদের তাহলে সেই গল্পটা বলি মন্দিরটা দর্শন করতে করতে। একবার ব্রজকিশোরী দেবী গঙ্গা স্নান করতে এসে এক সাধুর কাছে এই কৃষ্ণ বিগ্রহটি দেখতে পান এবং ওনার খুব পছন্দ হয়। উনি সাধুর কাছে এই বিগ্রহটা ওনাকে দিতে অনুরোধ করেন, কিন্তু সাধু রাজি হয়নি। তখন তিনি বলেন তার কন্যা রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ দিতে। এতে সাধু রাজি হয়ে যায় এবং ধুমধাম করে শ্রীকৃষ্ণ রাধিকার বিবাহ সম্পন্ন হয়। এরপর সাধু কিছুদিন পরে যখন ফিরে যাচ্ছিল তখন কৃষ্ণ বিগ্রহ ফেরত চায়। তাতে রানীমা বলেন যে জামাই কন্যার সঙ্গে থাকবে, এটাই রাজপরিবারের রীতি। এতে সাধু বিফল হয়ে ফিরে যায় এবং তারপর থেকেই কৃষ্ণ রাধা এখানে পূজিত হচ্ছেন এবং এই মন্দির নির্মাণ হয়। অপূর্ব টেরাকোটার কাজ সমৃদ্ধ এই মন্দির এবং এটি কালনার সবথেকে প্রাচীন মন্দির।
আপনারা যদি কানলা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই লালজি মন্দির দেখবেন। এই লালজি মন্দিরের ভেতরে আরও একটি মন্দির রয়েছে, এটাও শ্রীকৃষ্ণের মন্দির, আমরা সেটাও দেখলাম। আর এইটা হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। এই মন্দিরটি একটু অদ্ভুত রকম, মাথায় পুরো পাহাড়ের মতো আর নিচে থাম দেওয়া রয়েছে। এই লালজি মন্দির আমাদের দেখা হয়ে গেল, আমাদের খুব ভালো লাগলো। এই লালজি মন্দিরে আপনারা ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন 100 টাকা দিয়ে। এখানে কুপন কাটলে আপনারা এখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। লালজি মন্দিরের ডান দিকে এইটা রূপেশ্বর শিব মন্দির। 1761 খ্রিস্টাব্দে রাজা তিলক চাঁদের পত্নী রূপকুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। সাধারণ মন্দির, 3 খিলানযুক্ত। আর ঠিক মন্দিরের পাশে 5টি 8 চালার শিব মন্দির রয়েছে, ছোট বড় মিলিয়ে, আমরা সেটাও দেখলাম। আর এখান থেকে রাজবাড়ি চত্বরটা খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। এই এরপর আমরা আর এক 25 চূড়া মন্দির দেখতে প্রবেশ করলাম। এইটাই কৃষ্ণচন্দ্র মন্দির, এইটাও 25 চূড়ার মন্দির। এই মন্দিরটিও অপূর্ব সুন্দর। আমরা এবারে এই মন্দিরটা দেখব। আর ঠিক এই কৃষ্ণচন্দ্র মন্দিরের পাশে বিজয় বৈদ্যনাথ শিব মন্দির রয়েছে। আমরা আগে বিজয় বৈদ্যনাথ শিব মন্দিরটা দর্শন করে নিই। এটাও একটা বিরাট 8 চালার মন্দির। মন্দির গাত্রে অল্প টেরাকোটার কাজ এখনও লক্ষ্য করা যায়। ত্রিখিলার প্রবেশপথ সহ এই মন্দিরটিও খুব সুন্দর। আমরা ভেতরে গর্ভগৃহে একটু শিবলিঙ্গ দর্শন করে নিলাম। এটা কালো পাথরের শিবলিঙ্গ। এইবারে আমরা চলে এসেছি কৃষ্ণচন্দ্র মন্দিরের সামনে। এই মন্দিরটা অপূর্ব সুন্দর। 1751 খ্রিস্টাব্দে রাজা তিলক চাঁদ তার মাতা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করেন। খুব সুন্দর এই মন্দির। এই মন্দির চত্বরে আরও 2টো মন্দির রয়েছে, একটা রামসীতা মন্দির আর একটা বদ্রীনারায়ণ মন্দির। চলুন তাহলে আমরা উপরে উঠে মন্দিরটা দর্শন করি। এখানেও অপূর্ব টেরাকোটার নকশা লক্ষ্য করা যায়। আমরা সেই সব দেখতে দেখতে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। দেখুন থামগুলো কি সুন্দর, মহাভারত রামায়ণের নানা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ভিতরে কৃষ্ণচন্দ্র এবং রাধিকার বিগ্রহ রয়েছে, কিন্তু সামনে নেটের দরজা, সেই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি যতটা পারলাম আপনাদের দেখাবার চেষ্টা করলাম। কৃষ্ণচন্দ্র মন্দিরের পাশেই বদ্রীনারায়ণ মন্দির এটা, আর এইটা রামসীতা মন্দির। চলুন তাহলে আমরা বদ্রীনারায়ণ মন্দির একটুখানি বিগ্রহ দর্শন করে নিই। এই দেখুন বদ্রীনারায়ণের বিগ্রহ আমরা দেখলাম, প্রণাম করলাম, খুব সুন্দর লাগলো এখানে এসে। এবার আমরা রামসীতা মন্দির দর্শন করতে যাচ্ছি। এটাই রামসীতা মন্দির। চলুন রামসীতা মন্দিরে একটু বিগ্রহ দর্শন করে দিই। এখানে সপরিবার রাম সীতা নিত্য পূজিত হচ্ছে। জয় শ্রীরাম আমরা দেখলাম, খুব ভালো লাগলো। আপনারা আসলে অবশ্যই এই মন্দিরগুলো দর্শন করবেন। রাজবাড়ি দর্শনের পর আমরা রাজবাড়ি ঠিক উল্টো দিকে 108 শিব মন্দিরে এখন চলে এসেছি। এই 108 শিব মন্দির খুব সুন্দর, আমরা এবার এটা ঘুরে দেখব।
বর্ধমান রাজ তেজ বাহাদুর 1809 খ্রিস্টাব্দে এই 108 শিব মন্দির নির্মাণ করেন। দুটি বৃত্তে মোট 108টা শিব মন্দির এখানে আছে। বাইরের বৃত্তে 74টা আর ভিতরের বৃত্তে 34টা, মোট 108টা শিব মন্দির। খুব সুন্দর এই শিব মন্দিরগুলো। প্রত্যেকটি শিব মন্দিরই 8 চালার। বাইরের বৃত্তে একটি কালো শিব, একটি সাদা শিব, আর ভেতরের বৃত্তে সমস্তগুলোই সাদা শিব। আর প্রত্যেকটি শিবই উত্তরমুখী, আমরা সেইটা দেখলাম। আর এই ভিতরের বৃত্তে দুটো বেলগাছ রয়েছে আর মাঝখানে একটা কুয়ো রয়েছে, আমরা সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। আপনারা আসলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন। এইটা 109 নম্বর শিব মন্দির, এটা বাইরে রয়েছে। এরপর আমরা চলে এসেছি মহাপ্রভু মন্দিরে। এইটাই মহাপ্রভুর ঝলক দর্শন মন্দির। আমরা এবার এইটা ঘুরে দেখব। ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই এই মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। গৌরীদাস পণ্ডিতের বাড়ি। শ্রী চৈতন্যদেব শান্তিপুর থেকে নৌকা চালিয়ে কালনা এসেছিলেন। সেই নৌকার বৈঠা এবং শ্রী চৈতন্যদেবের নিজের হাতের লেখা ভগবদ্গীতা গৌরীদাস পণ্ডিতকে দান করেছিলেন, সেইটা এখনও এই মন্দিরে আছে। আর এখানে মহাপ্রভুর ঝলক দর্শন হয়। আমরা আর একটু এগিয়ে এখন চলে এসেছি শ্রী চৈতন্যদেবের বিশ্রামস্থল। এইটা তম্বলিতলা। এই বিরাট 500 বছরের বেশি প্রাচীন এই তেঁতুল গাছটার তলায় শ্রী চৈতন্যদেব এসে বিশ্রাম করতেন এবং এইখানে প্রথম গৌরীদাস পণ্ডিতের সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন। শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন এখানে আছে, আমরা সেটাও দর্শন করব। আমার স্ত্রী শ্রী চৈতন্যদেবের পদচিহ্নে প্রণাম করছেন আর ওই সামনে উনি বসতেন। আর এই দেখুন, আমি পদচিহ্নটা আপনাকে দেখাবার চেষ্টা করছি। এই দেখুন, এইটা বৈষ্ণবদের কাছে খুব একটা পুণ্যভূমি এবং প্রতিটি মানুষের কাছেই এইটা একটা খুব পুণ্যভূমি। আমরা এই জায়গাটা পুরোটা ঘুরে দেখলাম। চারিদিকে অপূর্ব সুন্দর পরিবেশ। এখানে একটা ছোট্ট মন্দির করা আছে আর দেওয়ালে শ্রী চৈতন্যদেবের জীবনের নানা কাহিনী চিত্র করা আছে। এই দেখুন, এইটা তেঁতুল গাছটা, কি বিরাট তেঁতুল গাছ। আমরা সেটাও দেখলাম, তেঁতুল গাছে মাথা ঠেকালাম। আপনারা যদি আসেন কালনা বেড়াতে তাহলে অবশ্যই এই জায়গাটায় ঘুরে যাবেন। এইখানটাও আপনাদের খুব ভালো লাগবে। মহাপ্রভু মন্দির আর শ্রী চৈতন্যদেবের বিশ্রামস্থল আর শ্যামসুন্দর মন্দির, নিত্যানন্দ প্রভুর বিবাহস্থান, এগুলো খুব কাছাকাছি, এগুলো পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায়। এরপর আমরা চলে এসেছি শ্যামসুন্দর মন্দিরে। এটাই নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুরবাড়ি। এইখানে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ হয়েছিল, আমরা দেখলাম। কিন্তু বিগ্রহের ছবি তোলা নিষেধ, তাই আমি ছবি তুললাম না। আমরা বাইরে থেকেই আপনাদের মন্দিরটা দেখালাম। আমরা ভেতরে গিয়ে অপূর্ব গৌরনিতাই এবং রাধাকৃষ্ণের বিগ্রহ দেখেছি। আর এই যে কুল গাছটা, এর তলাতেই নিত্যানন্দ মহাপ্রভুর বিয়ে হয়েছিল। এইটা অবশ্য সেই প্রাচীন কুল গাছটা নয়, সেটা নষ্ট হয়ে যাওয়ার পর নতুন করে এই কুল গাছটা পোতা হয়েছে। আর এখানে একটা ছোট্ট মন্দির মতো করা আছে। এইখানেই গৌরীদাস পণ্ডিতের ভাই সূর্যদাস পণ্ডিতের 2 কন্যা মাতা জাহ্নবী ও মাতা বাসুদার সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভুর এই শিলের ওপরেই বিয়ে হয়েছিল। শিলটাও এখন রয়েছে, আমরা দেখলাম, খুব ভালো লাগলো আপনাদের। আপনারা আসলে অবশ্যই এই শ্যামসুন্দর মন্দির, নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহস্থান ঘুরে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। আমরা অনেকটা সময় এই মন্দিরে কাটালাম, তবে অবশ্যই 1টার মধ্যে আসবেন, তা নাহলে এই মন্দিরগুলো সব বন্ধ হয়ে যায়। এরপর আমরা এখন চলে এসেছি
প্রায় 1 কিলোমিটার দূরে ভবা পাগলার আশ্রমে ভবার মা ভবানী দেখতে বাইরেই একটা ভবা পাগলার বিগ্রহ আর তার সঙ্গে একটা হনুমানজির বিগ্রহ রয়েছে। এই ভবা পাগলার বাড়ি, আশ্রম, মন্দির। আপনারা কানলা আসলে অবশ্যই এই ভবা পাগলার মা ভবানী মন্দিরে আসবেন। এখানে ভোগ প্রসাদও পাওয়া যায়, আপনারা এখান থেকে ভোগ গ্রহণও করতে পারেন। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। রাস্তার ধারে একটা হোটেলে আমরা নিরামিষ সবজি ভাত খেয়ে নিলাম। ভাত, ডাল, ভাজা, 2 রকম তরকারি দিয়ে খুব ভালো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর এখান থেকে আমরা চলে যাব গুপ্তিপাড়া। গুপ্তিপাড়ার ভিডিও পরে দেখাবো।